বাংলার প্রথম বিশ্বাসঘাতক মির্জাফর আলী খান সম্পর্কে সবার জানা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সেনাপ্রধান হিসেবে পলাশীর যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে বিরোধী ইংরেজ বাহিনীর সেনাপতি লর্ড ক্লাইভের ছিল মাত্র 2600 সৈন্য, যার মধ্যে মাত্র 600 ইউরোপীয় আর বাকি 1900 জন ছিলেন বাংলা, মাদ্রাজ, বোম্বাইয়ের। নবাবের পক্ষের বিশাল বাহিনী ক্লাইভের সেনাদলকে হারিয়ে দিতে যথেষ্ট ছিল, কিন্তু দুঃখের বিষয় নবাবের সেনাপতি মীর জাফর ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে তার দলবল সহ রণাঙ্গনে ছবির মতো দাঁড়িয়ে নবাবের পরাজয় উপভোগ করছিলেন। তার এই চরম বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ সমগ্র জাতি শৃঙ্খলিত হয় প্রায় 200 বছরের পরাধীনতার ঔপনিবেশিক অক্টোপাসে। একইভাবে একই রকম ষড়যন্ত্র ভিন্ন মাধ্যমে করেছিলেন বাঙালি দ্বিতীয় মীর জাফর, যিনি মীর জাফরের সরাসরি সপ্তম বংশধর এবং পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি বাঙালি মেজর জেনারেল ইস্কান্দার মির্জা। পূর্ব পাকিস্তান তথা বাঙালিদের সাথে বিশ্বাসঘাতকতার কারণে বাংলাদেশিরা পাকিস্তানে তাদের প্রাপ্য রাজনৈতিক অংশ থেকে বঞ্চিত হয়। তার চূড়ান্ত পরিণতি 1971 সালে যুদ্ধ, বিপুল রক্তপাত। তিনি কত বড় বিশ্বাসঘাতক ছিলেন আসুন তা জেনে নেওয়া যাক। সৃষ্টির এক বছরের মধ্যে 1948 সালের 11ই সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ইন্তেকাল করেন। এরপর থেকে শুরু হয় পাকিস্তানে প্রাসাদ রাজনীতি। পাকিস্তান প্রতিষ্ঠার সময় ইস্কান্দার মির্জা ছিলেন অবিভক্ত ভারতীয় সেনাবাহিনীতে উচ্চপদে অধিষ্ঠিত গুটি কয়েক অফিসারের অন্যতম একজন। একে তো সম্ভ্রান্ত পরিবারের এবং প্রশাসনিক ক্ষেত্রেও অসাধারণ দক্ষতার দরুন সেই সময় লিয়াকত আলী খানের দৃষ্টি কাড়েন তিনি। আর তাই পাকিস্তান সৃষ্টির পরপর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ইস্কান্দার মির্জাকে প্রথম প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ দেন। লিয়াকত আলী খানের বিশ্বস্ততার সুযোগ নিয়ে রাজনীতিতে পেছন থেকে ষড়যন্ত্রের কলকাঠি নেড়েছেন মির্জা। তিনি নিজে বাঙালি হয়েও সবসময় বাঙালি বিদ্বেষ পোষণ করতেন, যার প্রথম দৃষ্টান্ত হল আইয়ুব খানের সিনিয়র বাঙালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসাধারণ দক্ষতা দেখানো মেজর জেনারেল ইসফাকুল মজিদের পরিবর্তে আইয়ুব খানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ। প্রতিরক্ষা সচিব হিসেবে ইস্কান্দার মির্জার ক্রমাগত সুপারিশে লিয়াকত আলী খান আইয়ুব খানকে 1951 সালের 17ই জানুয়ারি সেনাবাহিনীর প্রধান করেন। অথচ এই পদের জন্য সবচেয়ে যোগ্য মানুষটি ছিলেন জেনারেল ইসফাকুল মজিদ। শুধু বাঙালি হওয়ায় মির্জা তাকে অযোগ্য হিসেবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। এর মাধ্যমে বাঙালিদের সাথে প্রথম বিশ্বাসঘাতকতা শুরু করেন তিনি। সেদিন যদি ইসফাকুল মজিদ সেনাপ্রধান হতেন তাহলে হয়তো পাকিস্তানের ইতিহাস অন্যরকম হতে পারত। এখানেই শেষ নয়, তৎকালীন পাকিস্তান রাজনীতি তার হাতের ইশারায় ক্ষণে ক্ষণে বাঁক পরিবর্তন করেছে। তিনি বাঙালিদের সাথে কতটা নোংরা খেলা খেলেছেন তা বোঝা যায় পরবর্তী ইতিহাস পর্যালোচনায়। 1951 সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী আততায়ের গুলিতে মৃত্যুর পর গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হন। নতুন গভর্নর জেনারেল হন মালিক গোলাম মোহাম্মদ। তিনি ছিলেন পাঞ্জাবি। গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ ক্ষমতা বলে মাত্র 2 বছরের মধ্যে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে অপসারণ করে তার স্থলাভিষিক্ত করেন বগুড়ার চৌধুরী মোহাম্মদ আলীকে। এর মধ্যে ইস্কান্দার মির্জা মালিক গোলাম মোহাম্মদের প্রিয়পাত্র হয়ে ওঠেন। অবশেষে ষড়যন্ত্রের পথে হেঁটে 22 মে 1954 পূর্ব পাকিস্তানের নতুন গভর্নর হন ইস্কান্দার মির্জা। পূর্ব পাকিস্তানে পা দিয়ে তিনি দম্ভ ভরে ঘোষণা করেন পাকিস্তান বিরোধী যে কোনো কাজ কঠোর হস্তে দমনে সময় নেবেন না তিনি। প্রদেশের শান্তি প্রতিষ্ঠায় যদি শক্তি প্রয়োগের দরকার হয় তবে কোনো ধরনের দ্বিধা ছাড়া তা করবেন তিনি। এর পরের দিন তার নির্দেশে 400 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গভর্নর জেনারেলের গোলাম মোহাম্মদের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে, ফলে মির্জাকে ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হওয়ার পর মির্জা আঞ্চলিক বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দ্বন্দ্ব শুরু করেন, যদিও উভয়ই বাঙালি। বগুড়ার চৌধুরী মোহাম্মদ আলীকে পদত্যাগ করতে বাধ্য করেন। বাঙালি জাতির সাথে আবারও বিশ্বাসঘাতকতা করেন। যদিও মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষ ছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের দুর্দান্ত উন্নতি করেছিলেন। ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা 1955 সালের 6 অক্টোবর তার নিয়োগকর্তা অসুস্থ গোলাম মোহাম্মদকে অপসারণ করে নিজেই সেখানে গভর্নর জেনারেল হিসেবে স্থলাভিষিক্ত হন। দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় 1956 সালে পাকিস্তানের নতুন সংবিধান কার্যকর হয়। এর ক্ষমতা বলে গভর্নর জেনারেলের নাম রাখা হয় প্রেসিডেন্ট, আর এভাবে পাকিস্তানের গভর্নর জেনারেল মির্জা হন পাকিস্তানের প্রথম অনির্বাচিত বাঙালি প্রেসিডেন্ট।
এখানে উল্লেখ করা প্রয়োজন, যখন পাকিস্তানের প্রথম সংবিধান তার কাছে স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হয় তখন মির্জা জোর দিয়েছিলেন তিনি রাষ্ট্রের প্রধান না হলে এটি স্বাক্ষর করবেন না। তার ইচ্ছা পূরণ করা হয়েছিল। 1956 সালে চৌধুরী মোহাম্মদ আলীর পদত্যাগের পর পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাঙালি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পাকিস্তানের ইতিহাসে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদে দুজন বাঙালি। সব বৈষম্য নিরসন করে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুবর্ণ সুযোগ আসে। কিন্তু এক বছর যেতে না যেতে ইস্কান্দার মির্জা পুনরায় নতুন ছক কষতে থাকেন। তুচ্ছ অজুহাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পদত্যাগ করতে চাপ দেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। আত্মসম্মানবোধ সম্পন্ন সোহরাওয়ার্দী সরাসরি জবাব দেন তিনি পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে সরানোর দরকার হলে পার্লামেন্টের সভা ডেকে অনাস্থা ভোটের ব্যবস্থা করতে হবে, সেখানে পরাজিত হলে তিনি পদত্যাগ করবেন। প্রতিউত্তরে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা তার সর্বশেষ অস্ত্র প্রয়োগ করে বলেন, হয় স্বেচ্ছায় পদত্যাগ করুন, না হলে আপনাকে বরখাস্ত করতে বাধ্য হব। রাষ্ট্রপতি হিসেবে এই ক্ষমতা আমার আছে। এরপর সোহরাওয়ার্দীর আর কিছুই করার ছিল না। ক্ষমতার কাছে হেরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। আর এভাবে একের পর এক ষড়যন্ত্র করে ইস্কান্দার মির্জা প্রত্যেককে নিজের প্রয়োজনে ইচ্ছামাফিক অপসারণ করতে থাকেন। যেখানে টানা 3 বার বাঙালি প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসানো হয়, সেখানে যদি সেই সময়ে তাদেরকে ক্ষমতায় রাখা হতো তাহলে পুরো ক্ষমতা বাঙালির সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের হাতে থাকতে পারত। কমপক্ষে পরবর্তী 15 থেকে 20 বছর ধরে তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারতেন। অথচ নিজে একজন বাঙালি হয়েও চক্রান্তের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করেন ইস্কান্দার মির্জা। তিনি যদি চক্রান্ত না করতেন তাহলে সেনাপ্রধান মজিদ এবং বাঙালি প্রধানমন্ত্রীর সাথে মোটামুটি সবকিছু বাঙালিদের পক্ষেই থাকত। পরবর্তী বৈষম্যের জন্মও হতো না। কিন্তু ইস্কান্দার মির্জা বাঙালি হয়েও আমাদের ঠকিয়েছেন। তার পূর্বপুরুষ মির্জাফরের মতো বাঙালির সাথে বেইমানি করেছেন। এখানেই শেষ নয়। যেখানে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে আইয়ুব খান কিংবা জুলফিকার আলী ভুট্টোর আসার কোনো কথাই ছিল না, সেখানে এই দুজনকেও রাজনীতিতে যুক্ত করে পাকিস্তানের পরবর্তী ইতিহাসের পট পরিবর্তন করেন ইস্কান্দার মির্জা। সেনাপ্রধান হিসেবে 6 বছরের চাকরির পর 1957 সালে আইয়ুব খানের অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু ইস্কান্দার মির্জার ইচ্ছাতে আইয়ুবের সেনাপ্রধান হিসেবে নিয়োগকাল ফের বাড়ানো হয়। অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো ছিলেন মির্জার ঘনিষ্ঠ বন্ধু শাহনেওয়াজ ভুট্টোর ছেলে। মির্জা মাঝে মধ্যে পাখি শিকারে শাহনেওয়াজ ভুট্টোর লারকানার বাসভবনে বেড়াতে যেতেন। ভুট্টোর চালচলন ও বুদ্ধিমত্তা দেখে মির্জা মুগ্ধ হয়ে 1957 সালে পাকিস্তান সরকারের মহাসচিব চৌধুরী মোহাম্মদ আলীর আপত্তি উপেক্ষা করে একটি প্রতিনিধি দলের সভাপতি করে 30 বছর বয়সী ভুট্টোকে 1958 সালের গোড়ার দিকে সমুদ্র আইন সম্পর্কিত সম্মেলন জেনেভাতে পাঠান। ভুট্টো জেনেভা থেকে প্রেরিত এক পত্রে ইস্কান্দার মির্জাকে বলেন, যখন পাকিস্তানের ইতিহাস লেখা হবে তখন ইস্কান্দার মির্জার নাম জাতির পিতা জিন্নারও আগে থাকবে। এই আলোচিত চিঠিতে ভুট্টো তোষামোদীর প্রতিভার ভালো পরিচয় তুলে ধরেছেন। ইস্কান্দার মির্জা এবং জুলফিকার আলী ভুট্টো দুজনের স্ত্রী ইরানি বংশোদ্ভূত হওয়ায় তাদের ঘনিষ্ঠতার একটি কারণ হতে পারে। তাদের ইরানি সংযোগ হয়তো কিছুটা প্রভাব ফেলেছিল, তবে ইস্কান্দার মির্জার ভুট্টোর প্রতি আনুকূল্যের মূল কারণ ছিল রাজনৈতিক। মির্জা ভুট্টোকে একজন উচ্চাকাঙ্ক্ষী এবং দক্ষ রাজনীতিবিদ হিসেবে দেখেছিলেন, যিনি তার স্বার্থ রক্ষা করতে পারতেন। মির্জা 1958 সালে ভুট্টোকে বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যা তার রাজনৈতিক উত্থানে সহায়ক হয়েছিল। তবে যখন আইয়ুব খান মির্জাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন তখন ভুট্টো আইয়ুবের প্রতি অনুগত হন, কিন্তু পরে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেন। পরবর্তীতে 1958 সালের 7 অক্টোবর ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বাতিল করে জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক করে প্রথম সামরিক শাসন জারি করেন। সামরিক শাসক আইয়ুব খানকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করেন। ওই মন্ত্রিসভায় ভুট্টোকে সামরিক দায়িত্বও দেন। আর এভাবে আইয়ুব এবং ভুট্টোকে তিনি পাকিস্তানের রাজনীতিতে যুক্ত করেন। আইয়ুব বুঝতে পারেন যে ক্ষমতা এখন তার হাতের নাগালে, এক বনে 2 বাঘ থাকতে পারে না। তাই আইয়ুব এবার তার স্বরূপে ফিরে আসেন। বাঙালিদের সাথে বিশ্বাসঘাতকতা করে যে আইয়ুবের পরামর্শে ক্ষমতা দখলে মনোনিবেশ করে পাকিস্তানের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি হিসেবে 7 অক্টোবর 1958 সালে সামরিক শাসন জারি করলেন এবং ক্ষমতা দখল করলেন। যে আইয়ুব উঠতে বসতে ইস্কান্দার মির্জাকে তোয়াজ করে চলতেন, ভাগ্যের কি নির্মম পরিহাস! ইতিহাসে বিশ্বাসঘাতকতায় ক্ষমা করে না। ঠিক একইভাবে শুধু 20 দিনের ব্যবধানে তাকেও ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করলেন আইয়ুব খান। শুধু তাই নয়,
এক কাপড়ে নিজ মাতৃভূমি থেকে লন্ডনে নির্বাসিত করেন। জীবনের শেষ সময় কাটল করুণভাবে। আর্থিক অসচ্ছল মির্জা লন্ডনের চিকিৎসা খরচ চালাতে না পেরে তার দ্বিতীয় স্ত্রীকে বলেছিলেন, নাহিদ, আমার চিকিৎসা খরচ বহন করতে পারবো না, সেই সামর্থ্য আমার নেই, আমাকে মরতে দাও। এমনকি তার মৃত্যুর পর লাশটিও দেশে আসার অনুমতি দেননি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। অথচ মির্জার হাতে সুযোগ ছিল যে বাংলাকে তার পূর্বপুরুষ মির্জাফর ব্রিটিশের হাতে সোপর্দ করে বিশ্বাসঘাতকের তকমা পেয়েছিলেন সেই বাংলাকে নতুনভাবে গড়ার। কিন্তু তিনি তা করেননি, বরং তিনি নিজে বাঙালি হয়েও পুনরায় মির্জাফরের মতো জঘন্য কাজ করেছেন। যে আইয়ুবের অধ্যায় পাকিস্তানের ইতিহাসে আসার কথাই ছিল না, সেখানে একে একে 2 বার চাকরির মেয়াদ বাড়িয়ে সেনাপ্রধান করে গণতন্ত্র হত্যা করে সামরিক শাসন জারির মাধ্যমে পুরো ইতিহাস বদলে দিলেন। ভুট্টোকে মির্জাই সামনে আনেন। প্রকৃতপক্ষে ইস্কান্দার মির্জার নোংরা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছিলেন পূর্ব বাংলার মানুষ। ইতিহাসের গতিপথ মূল্যায়ন সহজ নয়, কারণ এখনও বহু সত্য আড়ালে রয়ে গেছে। যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হই, তাহলে অনেক বিষয় আমাদের অজানা থেকে যাবে, যা ভবিষ্যতের জন্য অনাকাঙ্ক্ষিত।